কাইনেটিক্স লাস্ট ক্লাসে আমরা স্টাডি করেছিলাম। তো এনজাইম কাইনেটিক্স এর মাইকেলিস মেন্টেন ইকুয়েশন এবং ওইটা থেকে ডিফারেন্ট ইকুয়েশন ডিরাইভ করে কিভাবে প্যারামিটার গুলো বের করা যায়, এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের স্টাডি। তো আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এনজাইম রিলেটেড কিছু কমন টার্ম আছে। যখন এনজাইমেটিক কোনো পেপার বা কোনো কিছু স্টাডি করবে, এই টার্ম গুলো তোমাদের সামনে আসবে, সেগুলোকে জাস্ট ইন্ট্রোডিউস করে দেয়া। এক নাম্বার হচ্ছে টার্ন ওভার নাম্বার। আমরা ওই প্রোডাক্ট থেকে ইল্ড, যেরকম আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা পড়ি সেরকমই আর কি। এনজাইমের ক্ষেত্রে এটাকে টার্ন ওভার নাম্বার বলে। সেটা হচ্ছে নাম্বার অফ প্রোডাক্ট মলিকিউলস ফর্ম বাই দ্য সিঙ্গেল এনজাইম মলিকিউল পার মিনিট টাইম। পেনটা কোথায়, পয়েন্টার অপশন, পেন, ওকে। তো এটা হচ্ছে টার্নওভার নাম্বার। আলটিমেটলি যে ইল্ড, ইল্ড যেটা প্রোডাক্ট যেহেতু ফর্ম করছে, সেটাকে আমরা এনজাইমের টার্মে টার্নওভার নাম্বার বলছি। আর ক্যাটালাইটিক এফিসিয়েন্সি যেটা, এটা হাউ ফাস্ট দ্য রিয়াকশন প্রসিডস, এফিসিয়েন্সি যেরকম বোঝায়। এনজাইম ইউনিট, এটা একটা নতুন জিনিস। এনজাইম বলতেই ইউনিট টার্মটা চলে আসে। এটাকে সাধারণত যে কোনো এনজাইম, আমরা তো পড়েছি যে এনজাইম হচ্ছে সাবস্ট্রেটের জন্য স্পেসিফিক। সো অ্যামাউন্ট অফ এনজাইম রিকোয়ার্ড টু কনভার্ট 1 মাইক্রোমোল অফ সাবস্ট্রেট পার মিনিট, মানে যেই এনজাইমের জন্য যেই সাবস্ট্রেট স্পেসিফিক, তার 1 মাইক্রোমোলকে কনভার্ট করতে যতটুকু এনজাইম লাগে তাকে আমরা এনজাইম ইউনিট বলছি। আর অ্যাক্টিভিটি, এনজাইমের অ্যাক্টিভিটি মানে টোটাল অ্যামাউন্ট অফ সাবস্ট্রেট কনভার্টেড পার মিনিট টাইম, তার মানে এনজাইমটা কতটুকু অ্যাক্টিভ। এরপরে স্পেসিফিক অ্যাক্টিভিটি একটা টার্ম থাকে। এটা এনজাইমের পিউরিটি বলতে বোঝায়। পিউরিটি, তখন এটা কি হয়, ইউনিট অফ এনজাইম পার মিলিগ্রাম অফ প্রোটিন। আমরা জানি যে এনজাইম ইটসেলফ অলসো প্রোটিন, কিন্তু অনেক কিছুর সাথে মিক্স অবস্থায় থাকতে পারে প্রোটিনের মধ্যে। স্পেসিফিক্যালি এনজাইম পার্ট যতটুকু, সেটাকে স্পেসিফিক অ্যাক্টিভিটি বলতে আমরা সেটাকেই বোঝাচ্ছি, যে যে যতটুকু এনজাইম আছে পার মিলিগ্রাম অফ প্রোটিন বলতে আমরা সেটাই বুঝাই। এই টার্ম গুলা সাধারণত এনজাইমেটিক ডিভাইস বা এনজাইমেটিক কোনো পেপার পড়লে তোমাদের সামনে এই টার্ম গুলো সাধারণত চলে আসবে, সেজন্য ইন্ট্রোডিউস করা। এখন আমরা এইটা, লেকচারটা হচ্ছে মেইনলি এনজাইমেটিক ডিভাইসের উপরে অ্যাপ্লিকেশন আর কি। তো এনজাইমেটিক ডিভাইস বলতে আমরা যেটাই বোঝাচ্ছি যে আলটিমেটলি এনজাইম এবং তার সাবস্ট্রেটের যে রিয়াকশনটা, সেটাকে ফ্যাসিলিটেট করবে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, সেটাই হচ্ছে এনজাইমেটিক ডিভাইস মেইনলি। তো এই ধরনের ডিভাইসের মধ্যে একটা থাকতে পারে এনজাইমেটিক অ্যাসে কিট, ডায়াগনস্টিক কিট, আবার এনজাইমেটিক বায়োসেন্সর, যেটা আমাদের ডে টু ডে লাইফে আমরা অনেক দেখে থাকি। বাসা বাড়িতে অনেকে থাকে বা ফার্মেসিতে থাকে গ্লুকোজ বায়োসেন্সর, যেটা গ্লুকোজ, যেটা দিয়ে আমরা ইনস্ট্যান্ট গ্লুকোজ মেজার করি। তো এগুলো আলটিমেটলি হচ্ছে এনজাইমেটিক ডিভাইসের অ্যাপ্লিকেশন। আর ডায়াগনস্টিক কিট হচ্ছে ওই যে বিভিন্ন ডিজিজের জন্য আমরা ব্লাড দিয়ে আসলে, তো এনজাইমেটিক কিছু কিট থাকে যেগুলো দিয়ে কিছু স্পেসিফিক ডিজিজ ডিটেক্ট করা যায়। আমরা এক্সাম্পলে দেখবো, দেখলে বুঝতে পারবে সেটা কি হতে পারে। তো এখন ডিভাইস তৈরি করতে হলে আলটিমেটলি যেটা প্রয়োজন, এনজাইমেটিক, হাউ টু প্রিপেয়ার দ্য এনজাইমেটিক ডিভাইস, এটা বলা ভালো। এনজাইমেটিক ডিভাইস তৈরি করতে হলে আলটিমেটলি কি করতে হয়, এনজাইমের ইমোবিলাইজেশন ইউজ করতে হয়। তাহলে ইমোবিলাইজেশনটা কি সেটা একটু বলি। প্রথমত এনজাইম আমরা বলছি যে লিকুইড হিসেবে থাকছে, যেখানে তুমি সাবস্ট্রেট লিকুইড, এনজাইম লিকুইড, সবকিছু একসাথে মিক্স করে দিলে রিয়াকশন তৈরি হচ্ছে, প্রোডাক্ট থাকছে এক জায়গায়। তো এখন ডিভাইস যখন তৈরি করবে, তার মানে তুমি দেখতেই পাচ্ছ, গ্লুকোজ সেন্সরের কথা চিন্তা করো, এটা একটা সলিড জিনিস। তার মানে এনজাইম যদি লিকুইড অবস্থায় থাকে, তাহলে সেখানে তোমার কিভাবে কাজ করবে। তো এনজাইমটাকে কি করতে হবে, কোনো একটা সারফেসে অ্যাটাচ করে দিতে হবে, যেটাকে আমরা ইমোবিলাইজেশন বলছি, মানে মোবিলাইজেশন অফ করে ইমোবিলাইজ করে দিচ্ছি। তো এনজাইমেটিক ডিভাইস যখনই প্রিপেয়ার করার নাম চলে আসবে, সাধারণত এনজাইম ইমোবিলাইজেশনটাকে ইউজ করা হয়। তো এটা এনজাইম ইমোবিলাইজেশন মানে হচ্ছে, যেটা বললাম, বাইন্ডিং এনজাইম অন এ সাপোর্ট বাই ফিজিক্যাল আর কেমিক্যাল রিয়াকশন। যে কোনো ভাবে আমরা এনজাইমটাকে একটা সারফেসের উপর অ্যাটাচ করে দেবো। তো যখন ফিজিক্যাল আর কেমিক্যালের মধ্যে আবার ডিফারেন্স আছে। ফিজিক্যাল বলতেই হচ্ছে অ্যাবজর্পশন, এখানে ফিগারটা দেখলে বুঝতে পারবে যে এটা যদি কোনো একটা সারফেস সাপোর্ট হয়, সলিড কোনো একটা সারফেস, গ্লাস স্লাইড হতে পারে বা প্লাস্টিক কোনো একটা শিট হতে পারে, বা যে কোনো কিছু সলিড সারফেস যেটা, তার উপরে সিম্পল অ্যাবজর্পশন, জাস্ট ফিজিক্যাল বাইন্ডিং, যেটা অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে যদি মনে থাকে তোমার, সারফেসের উপরে কোনো অ্যাটাচমেন্ট যেটা,
হ্যাঁ, অ্যাবজর্পশন মানে হচ্ছে ভিতরে চলে যাওয়া, আর অ্যাডসর্পশন মানে হচ্ছে সারফেসে যেটা অ্যাটাচ থাকছে। তো এই অ্যাবজর্পশন হতে পারে, অথবা এনট্র্যাপড হতে পারে। এনট্র্যাপড বলতে দেখো, এটা যদি মাইক্রোজেল টাইপের কিছু হয়, ক্যাপসুলের মতো কোনো কিছু হয়, তার মানে ভিতরে এনজাইম গুলো এনট্র্যাপড অবস্থায় আছে। তো এই দুইটা ভাবেও আমরা ইউজ করতে পারি। কেমিক্যাল যখনই চলে আসবে, কেমিক্যাল চলে আসলে তার মানে হচ্ছে এখানে একটা কেমিক্যাল বন্ড ফরমেশনের ব্যাপার থাকবে। সেটা হচ্ছে এই যে এটা যদি একটা সারফেস হয়, সারফেসে কোনো একটা তোমার ফাংশনাল গ্রুপ অ্যাটাচমেন্ট যদি থাকে, ধরো অ্যালডিহাইড দিয়ে আমি সারফেসটাকে যদি ট্রিট করি, এই সারফেসটাকে, তাহলে এই সারফেসের বডিতে কি থাকবে, অ্যালডিহাইড গ্রুপ গুলো থাকবে, এইভাবে সিএইচও ধরো, সিএইচও একটা করে অ্যাটাচ থাকবে। আর এনজাইম যেহেতু প্রোটিন, তার মধ্যে কি থাকবে, সবগুলোতে NH2 গ্রুপ থাকবে, অ্যামিনো অ্যাসিড। এনজাইম প্রোটিন মানে হচ্ছে অ্যামিনো অ্যাসিড থাকবে। তো এরকম যখন দুইটা ফাংশনাল গ্রুপ পাশাপাশি আসবে, তখন ওই এন আর সি এর মধ্যে হচ্ছে বন্ড তৈরি করা সম্ভব, যেটাকে আমরা বলছি কোভ্যালেন্ট বন্ড। তো এই বন্ডটা এন আর সি এর মধ্যে যে বন্ডটা তৈরি হয়, এটার নাম ইমিন বন্ড। অত ডিটেলস না জানলেও হবে, জাস্ট এক্সাম্পল দিয়ে আমি বলছি যে এখানে একটা বন্ড তৈরি করে তখন এনজাইমটা, এই যে দেখো, এটা বলতে আমি ওই যে সেই অ্যালডিহাইডটাকে বোঝাচ্ছি ফিগার দিয়ে, যে একটা কেমিক্যাল অ্যাটাচমেন্টের মাধ্যমে কেমিক্যাল বন্ড ফর্ম করে এনজাইম গুলো সারফেসে অ্যাটাচ হতে পারে। এটা একটা। আরেকটা উপায় যেটা হচ্ছে, ওটার নাম আমরা বলছি ক্রস লিঙ্কড। এটার ক্ষেত্রে কোনো এক্সট্রা কোনো সারফেস নাই, এটা জাস্ট কি করছে, একটা ক্রস লিঙ্কার বা কোনো একটা কেমিক্যাল এন্টিটি, সেটা অ্যালডিহাইড টাইপের কোনো একটা এন্টিটি আমরা যদি এখানে অ্যাড করে দিই, তাহলে কি করবে, এই অ্যালডিহাইডটা ওই NH2 গ্রুপ যেগুলো আছে এনজাইমের, তার সাথে একটার পর একটা বন্ড ফর্ম করে একটা ক্লাস্টারের মতো ফর্ম করে ফেলে। মানে ক্রস লিঙ্কিং, একটার সাথে আরেকটা অ্যাটাচ, ক্রস ওয়েতে অ্যাটাচ হয়ে একটা ক্লাস্টার ফর্ম করে ফেলে। তো এই দুইটা ওয়েতে কেমিক্যাল বন্ডিং যেটা আমরা সেটা ফর্ম করতে পারি। তো এটা করলে সুবিধা হয় কি, এখানে আমি তো শুরুতে বলছিলাম ইমোবিলাইজ করতে হবে, কিন্তু এখানে তো কোনো ইমোবিলাইজেশন নাই। তো তোমাদের কোশ্চেন আসতে পারে যে এটা কোথায় ইমোবিলাইজ হলো। তো ক্রস লিঙ্কিং মেথডটাকে সেলফ ইমোবিলাইজেশন মেথড বলে। কারণ এখানে যেহেতু অনেকগুলো আহ তোমার এনজাইম মলিকিউলস অ্যাটাচ হয়ে যাচ্ছে, তখন কি হয়, এটা যদি লিকুইডে থাকেও, এটা হচ্ছে বিগ ক্লাস্টার ফর্ম করে ফেলে। সো তুমি ডিরেক্টলি কোনো সারফেসে ইমোবিলাইজ না করলেও এটাকে তুমি খালি চোখে দেখতে পারো, বা এটাকে তুমি সেপারেট করতে পারবা। তো প্রবলেম যেটা, যে একসাথে সব মিক্স অবস্থায় আছে, সেই প্রবলেমটাকে সলভ করা যায় এই ক্রস লিঙ্কিং এর মাধ্যমে। তো এটার নাম হচ্ছে সেলফ ইমোবিলাইজেশন মেথড। এইভাবে সাধারণত এনজাইম গুলোকে ফিজিক্যাল অথবা কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে ইমোবিলাইজ করা যায়। এখন কেন তাহলে আমরা ইমোবিলাইজ করি, কিছু কিছু আমি অলরেডি বলে ফেলেছি। একটা হচ্ছে গুড কন্টাক্ট বিটুইন এনজাইম অ্যান্ড সাবস্ট্রেট। গুড কন্টাক্ট বলতে, আমরা তো শুরুতে পড়েছি যে এনজাইমের একটা স্পেসিফিক অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট অ্যাড হতে পারবে, এবং সেখানে রিয়াকশনটা হয়ে এনজাইম কমপ্লেক্স থেকে তারপরে হচ্ছে প্রোডাক্ট তৈরি হয়। অনেক সময় দেখা যায় যখন এনজাইম গুলো লিকুইড মিডিয়াতে থাকে, অ্যাক্টিভ সাইটটা সাবস্ট্রেটের জন্য রিচেবল হয় না। এনজাইম যেহেতু অনেক বড় মলিকিউলস, হয়তো অ্যাক্টিভ সাইটটা ভিতরে হিডেন অবস্থায় থাকে। কিন্তু ইমোবিলাইজ করলে কি চান্স থাকে যে অ্যাক্টিভ সাইট গুলা সাবস্ট্রেটের জন্য সহজেই রিচেবল হয়, তখন আমরা গুড কন্টাক্ট পেতে পারি। এইটা একটা। আর এনহ্যান্স রিইউজেবিলিটি অফ দ্য ডিভাইস, এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে সব যদি লিকুইড অবস্থায় থাকে, একই জায়গায় সাবস্ট্রেট, প্রোডাক্ট, এনজাইম থাকলে আমি আসলে রিইউজ কিভাবে করব, প্রোডাক্ট ফর্ম করার পরে এটাকে রিকভার করাটা টাফ, যেহেতু সবকিছু সলিউবল লিকুইডের মতো হয়ে আছে। আর ডিভাইস যদি থাকে, একটা সারফেসে আছে, তো এটাকে ক্লিন করে, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় ক্লিন করে রিউজ করা সম্ভব। আরেকটা যেটা আছে, টু রিডিউস এনজাইম লস। এনজাইম লস, ওই যে বললাম লিকুইড অবস্থায় থাকলে সব তো একসাথে মিক্স অবস্থায় থাকে, তো ওইটা থেকে আমি আলাদা আসলে কিভাবে করব, যেহেতু সেনসিটিভ মলিকুলস, আমরা ইউজুয়ালি রিজেনারেশন গুলো যেভাবে করি হিট দিয়ে বা কোনোভাবে মানে প্রেসার দিয়ে করা, সেটা আমরা করতে পারি না। তো দেখা যায় এনজাইমটা আলটিমেটলি প্রোডাকশনের পরে সব সাবস্ট্রেট, প্রোডাক্ট সবকিছু সহ ফেলে দিতে হয়, যেটা হচ্ছে এনজাইম একটা লস। তো ইমোবিলাইজ থাকলে সেই প্রবলেমটা হয় না, কারণ এনজাইমটা যদি একটা সারফেসে থাকে, সারফেসের এখানে তোমার সাবস্ট্রেট আসলো, এসে রিয়াকশন করে প্রোডাক্ট এই দিক থেকে চলে গেল। এটা সাবস্ট্রেট যদি হয়, এই যে প্রোডাক্ট চলে গেল। তো তোমার এখানে যেটা হচ্ছে, সে সারফেসেই থেকে যাচ্ছে, সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হয়ে আমরা আমাদের আলাদাভাবে প্রোডাক্ট পাচ্ছি।
আর ফ্যাসিলিটেড প্রোডাক্ট সেপারেশন এই যে সেম জিনিসটাই, কারণ সব যদি একসাথে মিক্স অবস্থায় থাকে আমরা তো তাহলে কিভাবে সেপারেট করবো? তো এখানে যেহেতু এনজাইম ইমোবিলাইজ অবস্থায় আছে, সাবস্ট্রেট আসলে ব্রেকডাউন করলো, করে প্রোডাক্টটা আলাদা হয়ে চলে গেল। এটা একটা। তারপরে ইমপ্রুভ স্টেবিলিটি, এই একই জিনিস। স্টেবিলিটি মানে তোমার অনেক সময় যে অ্যাক্টিভ সাইট গুলো দেখা যায়, যেটা বললাম যে হিডেন হয়ে যায়, তখন তোমার বারবার ইউজ করা যায় না, সিস্টেমটা আনস্টেবল হয়ে যায়। এবং এখানে তুমি যখন অ্যাটাচ করে রাখবে, তার মানে সে একটা সব সময় তার অ্যাক্টিভ সাইট গুলো অ্যাভেলেবেল থাকবে তোমার সাবস্ট্রেটের জন্য। তো এটা একটা সুবিধা যে পারপাস অফ ইমোবিলাইজেশনের মধ্যে, এটার মানে হচ্ছে এটা যে স্টেবল একটা সিস্টেম প্রোভাইড করে ফর দা এনজাইমেটিক রিয়াকশন। কারো প্রশ্ন আছে? ম্যাডাম ঠিক আছে, বুঝতেছি। এখন কিছু প্রস এন্ড কনস এক্সপ্লেন করছি এখানে। ফিজিক্যাল ইমোবিলাইজেশনের ক্ষেত্রে যা হয়, ফিজিক্যাল অ্যাবজর্পশন দেখলে এটা হচ্ছে মোস্ট কনভেনিয়েন্ট এন্ড সিম্পল ওয়ে, বোঝাই তো যাচ্ছে, জাস্ট একটা সার্ফেসের উপর দিলে এনজাইমটা ইমোবিলাইজ হয়ে যাচ্ছে। তো এবং এতে করে যেটা হয়, ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম অ্যামাউন্টের থাকতে পারে এনজাইমের জন্য। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সাফার ফ্রম স্টেবিলিটি ইস্যু। তার মানে তুমি যখন কন্টিনিউয়াসলি যখন সাবস্ট্রেট এনজাইমের সাথে আসছে, আসার পর রিয়েকশন করে আবার প্রোডাক্টে চলে যাচ্ছে, দেয়ার ইজ এ চান্স যে যেহেতু জাস্ট ফিজিক্যাল অ্যাটাচমেন্ট, এটাকে ফ্লাশ করে প্রোডাক্টের সাথে নিয়ে চলে যেতে পারে। তো আমাদের যেটা ইমোবিলাইজেশনের যেটা টার্গেট, যে সারফেসে এটা সিটিং অবস্থায় থাকবে, এটা নাও হতে পারে। সো এটা হচ্ছে স্টেবিলিটি ইস্যুটাকে সাধারণত এখানে অ্যাড্রেস করা হয়, যে এটা একটা প্রবলেম ফিজিক্যাল অ্যাবজর্পশনের জন্য। তারপর এনট্রেপমেন্ট ছিল, যেটা যে ক্যাপসুলের মতো, যেটা বললাম এনজাইম একটা সারফেসের ভিতরে এনট্রেপড অবস্থায় আছে, সাধারণত পলিমারিক জেল বা এই ধরনের মেটেরিয়ালস এর ভিতরে এনজাইমকে এনট্রেপ করে ওই ক্যাপসুলের মতো সিস্টেমে ছেড়ে দেওয়া হয়। তো এখন এটা সুবিধা হচ্ছে, একটা সিস্টেমের ভিতরে এনট্র্যাপ মানে এটা খুবই হাই স্টেবিলিটি, এটা বের হয়ে চলে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। আর ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি যেটা মেনটেন করা, এটাও ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি মেনটেন করে ফিজিক্যাল অ্যাবজর্পশনের মতো। এখানেও দেখা যাচ্ছে যে এনজাইমটা পারফেক্টলি অ্যাক্টিভিটিটা মেনটেন করতে পারে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে ডিফিউশনাল লিমিটেশন। জাস্ট সিম্পলি চিন্তা করো যে ক্যাপসুলের মতো একটা মেটেরিয়ালস, পলিমারিক মেটেরিয়ালস এর ভিতরে এনজাইমটা আছে। সাবস্ট্রেটটাকে তাহলে কি করতে হবে? প্রথমে পলিমারিক ম্যাটেরিয়ালের মধ্যে ডিফিউজ করতে হবে, তারপরে সে এনজাইমের সাথে রিয়েক্ট করে তারপরে প্রোডাক্টটা আবার ডিফিউজ করে এই ক্যাপসুলের মতো মেটেরিয়াল থেকে বের হয়ে আসতে হবে। তো এইটাই হচ্ছে এনট্রেপমেন্টের অসুবিধা। তারপরে যদি আসি কেমিক্যাল ইমোবিলাইজেশনের প্রস এন্ড কনস এর মধ্যে, এখানে যেটা হচ্ছে মোস্টলি ইউজড ইন এনজাইমেটিক ডিভাইস, এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, খুব স্বাভাবিক এটা। কারণ হচ্ছে যে আমরা খুব ইজিলি একটা স্টেবিলিটি পাচ্ছি, এবং সারফেসের উপরে যেহেতু থাকছে, সো ডিফিউশনাল কোনো লিমিটেশন এখানে থাকবে না, যেহেতু এটা কেমিক্যাল ইমোবিলাইজেশনের মাধ্যমে সারফেসের উপরে থাকছে। সো অ্যাবজর্পশন এবং এনট্রাপমেন্টের যে অসুবিধাটা, দুটাই এখানে হচ্ছে আমরা অ্যাড্রেস করতে পারি। তো কেমিক্যাল বন্ড, এই যে এখানে বলছি কেমিক্যাল বন্ডের মাধ্যমে যেহেতু থাকে, এটা গুড স্টেবিলিটি শো করে। কিন্তু প্রবলেম একটা আছে, ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিকে এফেক্ট করতে পারে। কেন করতে পারে? সব সময় না। ওই যে সারফেসের উপর যখন কেমিক্যাল বন্ডের মাধ্যমে অ্যাটাচ হয়, অনেক সময় দেখা যায় কি, যে যে কেমিক্যাল দিয়ে আমি এনজাইমকে অ্যাটাচ করছি, অনেক সময় সেটা অ্যাক্টিভ সাইটকেও অনেক সময় অ্যাক্টিভ সাইটে সে রিয়েক্ট করতে থাকে। তো করতে থাকলে অ্যাক্টিভ সাইট যেটা হবে, আমি যেই সুবিধার জন্য করতে চাচ্ছি যে সাবস্ট্রেটের কাছে এনজাইমটাকে মোর রিচেবল বানাতে চাচ্ছি, সেই জায়গায় দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ সাইট গুলো অনেক সময় ডিস্টর্টেড হয়ে যেতে পারে বা ব্লকড হয়ে যেতে পারে। তো এই জন্য কোভ্যালেন্ট ইমোবিলাইজেশন সব অসুবিধাকে দূর করলেও এই একটা অসুবিধা ক্রিয়েট হতে পারে, নট নেসেসারিলি সব সময়। কম্পেয়ার করে দেখা গেছে তারপরেও এইটাই সবচেয়ে বেশি সুবিধাজনক। তো এই জন্য সাধারণত এনজাইমেটিক ডিভাইস গুলোতে কোভ্যালেন্ট ইমোবিলাইজেশনটা ইউজ করা হয়। তারপর ফাইনালি আসছে ক্রস লিঙ্কিং, যেটা বললাম যে সেলফ ইমোবিলাইজেশন মেথড। এটা এনজাইম নিজেরা নিজেরা কেমিক্যাল বন্ড ফর্ম করে বড় একটা ক্লাস্টার তৈরি করে ফেলে। তো যেহেতু এই যে এটা যেটা বলছিলাম যে কোভ্যালেন্টলি অ্যাটাচড উইথ ইচ আদার বাই বাই ফাংশনাল ক্রস লিঙ্কার। বাই ফাংশনাল ক্রস লিঙ্কার বলতে সেই সেই কেমিক্যালটাকেই বোঝাচ্ছি, যেটাতে অ্যালডিহাইড কোনো গ্রুপ থাকবে, যেটা এনজাইমের অ্যামিন গ্রুপের সাথে বন্ড ফর্ম করে একটার সাথে আরেকটা বড় একটা ক্লাস্টার ফর্ম করে ফেলবে।
তারপর সুবিধা যেটা হচ্ছে এনহান্স এনজাইম লোডিং। লোডিং মানে হচ্ছে একটা সারফেসে ইমোবিলাইজ করা মানে একটা এনজাইমই থাকছে। আর এখানে অনেকগুলো এনজাইম যেহেতু একসাথে ক্লাস্টার ফর্ম করে থাকছে, তো অনেকগুলো এনজাইম আমার রিয়েকশনের জন্য অ্যাভেলেবেল থাকছে, তার মানে এনজাইম লোডিং বা অ্যামাউন্ট আমি বাড়াতে পারছি। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, এখানে একটা ডিফিউশনাল লিমিটেশন দেখা দিতে পারে। কারণটা খুব স্বাভাবিক, অনেকগুলো এনজাইম যেহেতু এরকম ক্লাস্টার ফর্ম করে আছে, অ্যাক্টিভ সাইট গুলো যদি ভিতরের দিকে হয়, তাহলে কি সাবস্ট্রেট এই পাশ থেকে এসে এখানে অ্যাক্টিভ সাইট থাকলে যত সহজে পাবে, এই জায়গাতে থাকলে অত সহজে তো পাবে না, তাকে এই সবগুলো এনজাইমের মাঝখান থেকে ডিফিউজ করে অ্যাক্টিভ সাইটে যেতে হবে। তো এই প্রবলেমের জন্য এটা দেখা যায় যে অনেক সময় ইউজ করা হয় না, যে ডিফিউশনাল লিমিটেশনটা যে কোনো এনজাইম সাবস্ট্রেট রিঅ্যাকশনের জন্য বড় প্রবলেম, কারণ এটা তুমি অ্যাড্রেস করাটা টাফ। ঠিক আছে, এই জন্যই দেখা যাচ্ছে অনেক সুবিধা অসুবিধা সবকিছু মিলিয়ে কো কোভ্যালেন্ট ইমোবিলাইজেশন যেটা, এটাই সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল ফর ডিভাইস ডেভেলপমেন্ট। তো এই পর্যন্ত হলো এনজাইম ইমোবিলাইজেশন, যে বেসিকটা কাজে লাগে ডিভাইস তৈরি করার জন্য। এখন আমরা করেছিলাম দুইটা ডিভাইস করবো, একটা হচ্ছে গ্লুকোজ বায়োসেন্সর আর একটা হচ্ছে ডায়াগনস্টিক কিট যেটা। তো ডায়াগনস্টিক কিট যেটা, সেই কিট দিয়ে ডিজিজ ডিটেকশন করার যে টেকনিকটা, অ্যানালিটিক্যাল টেকনিক, সেটাকে আমরা সাধারণত ইমিউনো অ্যাসে বলে থাকি। হ্যাঁ, ইমিউনো অ্যাসে যেটা হচ্ছে মেইনলি একটা অ্যানালিটিক্যাল টেকনিক। তো ওই ডায়াগনস্টিক কিট দিয়ে ডিজিজ ডিটেকশনের ওইটাকে ইমিউনো অ্যাসে বলা হয়। তো এটাতে মেইনলি কি করা হয়, যে কোনো একটা ফরেন ম্যাক্রোমলিকুল যদি প্রেজেন্ট থাকে বডিতে, ফরেন ম্যাক্রোমলিকুল যেটা মেইনলি প্রোটিন টাইপেরই হয় ইন দ্য লিভিং বডি, সেটাকে আমরা সাধারণত অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের মাধ্যমে ডিটেক্ট করে থাকি সেই ডায়াগনস্টিক কিট দিয়ে। তো এক্সপ্লেন করি জিনিসটা কি। ফরেন ম্যাক্রোমলিকুল আমাদের সিম্পল ডিজিজের কথা চিন্তা করো, আমাদের যখন কোনো অসুখ হয় বা কোনো কিছু ধরো ভাইরাল ইনফেকশন বা জ্বর টর যখন হয়, তো খুব স্বাভাবিকভাবে আমরা যখন বডি টেম্পারেচার বেড়ে যায় আমরা বলি যে হয়তো কোনো ভাইরাস বা কোনো ধরনের ডিজিজ হয়েছে। তো বডি টেম্পারেচার কেন বেড়ে যায়? সাধারণত আমরা বলে থাকি না যে বডিতে অ্যান্টিবডি ফর্ম করছে, তার মানে কোনো ভাইরাল অ্যাটাক যদি আমার বডিতে হয়, যেটা হচ্ছে মেইনলি ফরেন ম্যাক্রোমলিকুল বা যেটা প্রোটিন টাইপের, সেটা যদি আমার বডিতে অ্যাটাক করে, তখন বডি সিস্টেম কি করে, তার এগেনস্টে একটা প্রতিরক্ষা সিস্টেম তৈরি করে, যার নাম আমরা সবসময় ইউজ করি, হয়তো ডিটেলসে জানি না, যাকে আমরা অ্যান্টিবডি বলছি। তো এই যে অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়েকশন, যেটা আমরা রেগুলার ভাইরাল জ্বর হলে আমরা ফেস করছি, সেই রিয়েকশনটাকে কাজে লাগিয়ে সেই ডায়াগনস্টিক টুলটা আমরা তৈরি করে থাকি, যেখানে আমরা এই ইমিউনো অ্যাসে, এটাকে আমরা বলছি যে এই অ্যানালিটিক্যাল টেকনিকের মাধ্যমে, সেই ইমিউনো অ্যাসের মাধ্যমে আমরা সেই ডায়াগনস্টিক টুলটা সাধারণত ব্যবহার করে থাকি। তো এই যে আমি যেটা বললাম যে ফরেন ম্যাক্রোমলিকুল, এটা ইউজুয়ালি প্রোটিন টাইপের মলিকুল যদি হয়, যেটার নাম আমরা বলছি অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি কোনটা, যেটা হচ্ছে প্রোটিন প্রোডিউসড বাই দ্য বডিজ ইমিউনো সিস্টেম when it detects some harmful substance called antigen, মানে বডিতে ভাইরাস পাওয়া গেলে বডি সিস্টেম অ্যান্টিবডি তৈরি করবে। এই রিয়াকশনটাকে কাজে লাগিয়ে আমরা ডায়াগনস্টিক কিট গুলো তৈরি করি, এবং কিটের মধ্যে এই যে প্রসেসটা হয় এই রিয়াকশনের মাধ্যমে, অ্যানালিটিক্যাল টেকনিকটা, তার নাম হচ্ছে ইমিউনো অ্যাসে। এইটা হচ্ছে তোমার, এই যে দেখো, এই পাশ থেকে আমি শুরু করি, এইরকম সাধারণত ডায়াগনস্টিক কিট গুলা এরকম সাধারণত থাকে। তো এখানে প্রায় 96 ওয়েল প্লেট বলে এটাকে, প্রায় 96টা এরকম ছোট 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 ওয়েল বা কুয়া, ছোট ছোট এরকম ওয়েল আছে, যেটা হয়তো 200 মাইক্রোলিটারের মতো ভলিউম সাধারণত থাকে। তো এই ধরনের কিটে কি করা হয়, সাধারণত তোমার ওই ইমিউনো অ্যাসিড ডেভেলপ করার জন্য কিছু এনজাইম অ্যান্টিবডি বা এই ধরনের কিছু ইমোবিলাইজ করে রাখা হয়। হ্যাঁ, তো সেটার টেকনিকটাই হচ্ছে এখানে আমরা এক্সপ্লেন করবো। তো এই প্রসেসটার নাম তোমরা নাম অবশ্যই শুনছো করোনার সময়, এলাইজা। এইটা হচ্ছে সেই এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, ইমিউনো অ্যাসে থেকে ইমিউনো অ্যাবজর্বেন্ট, যেহেতু অ্যাবজর্বেন্স ভ্যালু মেজার করা হয়, তো এটার নাম হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, ইমিউনো অ্যাসে ফর ডিটেক্টিং সাম ডিজিজ। তো এখন এটা স্টেপ গুলো পরের স্লাইডে লেখা আছে, আমরা এখানে এক্সপ্লেন করি আগে, ছবি থেকে বুঝতে সহজ হবে। এটা ডায়াগনস্টিক টুল হিসেবে ইউজ হয়। তো প্রথম স্টেপে কি থাকে, আমরা প্রথমেই বলছিলাম যে এই যে এক একটা ওয়েল,
ওয়েলের হচ্ছে নিচের বটম সারফেসটা হচ্ছে এখানে দেখানো। সে ফর এক্সাম্পল তুমি কোনো একটা ডিজিজ ডিটেক্ট করবে, তো সেই ডিজিজের ভাইরাস যদি তোমাকে অ্যাটাক করে, তার এগেনস্টে একটা সার্টেন অ্যান্টিবডি তৈরি হবে। এটাও হচ্ছে এনজাইমের মতো স্পেসিফিক, ঠিক আছে, যে একটা সার্টেন ডিজিজ বা ভাইরাসের অ্যান্টিজেনের জন্য একটা সার্টেন অ্যান্টিবডি তৈরি হবে। এখন তুমি, তাহলে তুমি জানো ওই ডিজিজটা যদি তোমাকে অ্যাটাক করে তার জন্য কি অ্যান্টিবডি তৈরি হবে সেটা তুমি জানো। তো সেটা হচ্ছে কি করা হয়, ল্যাবে তৈরি করে এই যে প্রত্যেকটা ওয়েলের বটম সারফেসে অ্যান্টিবডি গুলোকে কি করা হয়, ইমোবিলাইজ করে দেওয়া। ইমোবিলাইজ করা হলো, করার পরে এই কিটটাকে সিম্পলি বাজারে সেল করে দেওয়া হয়। তারপরে এটা যখন কোনো পেশেন্ট আসে, আসার পরে পেশেন্ট থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করে। কালেক্ট করে যদি ব্লাডের মধ্যে তোমার এই যে দেখো অ্যান্টিজেনটা থাকে, বলছি যে এই অ্যান্টিজেনের জন্য এই অ্যান্টিবডি যেহেতু স্পেসিফিক, তখন কি হবে, এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এই যে দেখো ক্যাপচার্ড হয়ে যায়, ঠিক আছে, অ্যান্টিবডি এখানে তোমার ক্যাপচার্ড হয়ে যাচ্ছে। তো এখন কোনো পেশেন্টের স্যাম্পলে যদি না থাকে এই অ্যান্টিজেনটা, তাহলে এই অ্যান্টিবডি গুলো এরকম ফাঁকাই থেকে যাবে, কোনো কিছু ক্যাপচার্ড হবে না। তো এখন এই অ্যান্টিজেন অ্যান্টিবডি যেহেতু কমপ্লিমেন্টারি ক্যাপচার্ড হয়ে গেল, এরপরে এই যে একটা রিয়েকশন হলো, তো এখন এটা তো আমার দেখতে না পেলে আমি বুঝবো কিভাবে রিয়েকশন হচ্ছে? এটা খালি চোখে দেখা যায় না। তো দেখার জন্য কি করা হয়, আরেকটা সেকেন্ডারি অ্যান্টিবডি দেয়া হয়, যেটা হার্মলেস একটা অ্যান্টিবডি, জাস্ট এই অ্যান্টিজেনের জন্য কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি একটা অ্যান্টিবডি তৈরি করা হয়, এবং এর সাথে একটা এনজাইম অ্যাটাচ করে দেওয়া হয়, এই যে ছোট লেবেলড, এটাকে আমরা বলছি লেবেলড অ্যান্টিবডি। তো এখন এখানে কমপ্লিমেন্টারি ভাবে অ্যাড হয়ে গেল, এখানে যখন আমরা আবার একটা লেবেলড অ্যান্টিবডি দিব, তো সেই অ্যান্টিবডিটা দেখো এই যে এখানে সেই অ্যান্টিজেনের সাথে যেহেতু এরা স্পেসিফিক, অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার সাথে এখানে আবার সুবিধা কি, একটা এনজাইম অ্যাটাচ করে দেয়া আছে। অ্যাটাচ করে দেওয়ার কারণে আমরা জানি কি এনজাইমেটিক রিয়েকশন গুলো অনেক সময় কলোরিমেট্রিক কালারফুল হয়ে থাকে। হ্যাঁ, প্রোডাক্ট তৈরি হলে কালার চেঞ্জ হয়ে যায়, যেটা দেখে সহজেই বোঝা যায়, যেটা অ্যান্টিজেন অ্যান্টিবডির ক্ষেত্রে হচ্ছে না। তখন এই এনজাইমের জন্য স্পেসিফিক একটা সাবস্ট্রেট অ্যাড করে দিল এখানে। দেওয়ার পরে কি হচ্ছে, এদের রিয়েকশন তৈরি হলো, এনজাইম সাবস্ট্রেট রিয়েকশনের কারণে কালার প্রডিউস হয়। এই যে এখানে দেখো কিছু কিছু জায়গায় এখানে 96 প্লেট যদি থাকে, তার মানে 96 প্লেটে 96 জন পেশেন্টের ব্লাড তুমি দিতে পারবা। এখন যার যার ব্লাডে হচ্ছে ডিজিজটা আছে, সেই যে দেখো এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে কালার চেঞ্জ হয়ে গেল, এটা স্পেকট্রোফটোমিটার দিয়ে জাস্ট মেজার করলে, মাইক্রোপ্লেট রিডার বলে এটা, ছোট রেঞ্জের মেজার করতে পারে। মেজার করলেই হচ্ছে বোঝা যাচ্ছে যে আলটিমেটলি স্যাম্পলের মধ্যে তোমার সেই ডিজিজটা আছে কিনা। এভাবে ডায়াগনোসিস সাধারণত করা হয়। তো ফ্রম দ্য ভেরি বিগিনিং তোমার যদি ব্লাডে অ্যান্টিজেন না থাকে, এখানে কোনো কিছু অ্যাটাচ হবে না। এখানে যদি অ্যান্টিজেন অ্যাটাচ না হয়, এই অ্যান্টিজেন না পাইলে এই অ্যান্টিবডিও অ্যাটাচ হবে না। এই অ্যান্টিবডি অ্যাটাচ না হলে সাবস্ট্রেট তুমি দিলেও কি হবে, যেহেতু এনজাইমটা থাকবে না, তখন তুমি কোনো কালার চেঞ্জ দেখতে পারবে না। এইভাবে সাধারণত এই এলাইজা, যেটা আমরা করোনার সময় অসংখ্যবার এটার নাম শুনেছি, এই টেকনিক্সটা সাধারণত কাজ করে থাকে। এই জন্য এটার নাম হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, এলাইজা। এখানে এই যে যা যা আমি বললাম স্টেপ গুলো এখানে লেখা আছে, ঠিক আছে, এই স্টেপ গুলো তোমরা দেখলে বুঝতে পারবে আমি যা যা বললাম এখানে। এখানে ডিটেলস আরেকটা বলা আছে, এটা এক্স্যাক্টলি করোনার জন্য এরকম একটা ডেভেলপ করা হয়েছিল, এটা তোমাদেরকে দেখাই। আরেক ভাবেও করা যায়। আমি এতক্ষণ দেখালাম যে প্রথমে একটা অ্যান্টি যে বডিকে অ্যাটাচ করে রেখেছিল, এখানে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে অ্যান্টিজেনকে অ্যাটাচ করা। সেটা কিভাবে করে, করোনা যখন ডিটেক্ট হয়ে গেল, আমরা জানি করোনা ভাইরাসের কোন পোর্শনের জন্য মেইনলি আমাদের ডিজিজটা হচ্ছে, মানে কোন পোর্শনটা থাকলে আমরা হচ্ছে সাফার্ড হচ্ছি, ভ্যাকসিন ডেভেলপমেন্ট বলো বা সবকিছুর জন্য একটা সময় আমরা জেনে যাই। সো সেই অ্যান্টিজেন কোনটা জেনে যাওয়ার পরে ল্যাবে একটা কমপ্লিমেন্টারি অ্যান্টিজেন তৈরি করা হয়। প্রথমটাতে কি বলেছিলাম, অ্যান্টিবডি। তো এখানে তৈরি করছে কি, একটা অ্যান্টিজেনই তৈরি করছে, যে করোনা ভাইরাসের মতো দেখতে একটা কমপ্লিমেন্টারি অ্যান্টিজেন তৈরি করছে, প্রোটিন। সেই প্রোটিনটাকে তোমার এই যে সারফেসে, যেটা বললাম, ইমোবিলাইজ করে দিল। দেওয়ার পরে কি হলো, পেশেন্টের স্যাম্পল নিলাম। এখন পেশেন্ট যদি করোনা ভাইরাসে আক্রান্ত থাকে,
কয়েকদিন পরে তার শরীরে তো অ্যান্টিবডি তৈরি হবে, কয়েকদিন পরে যদি আমি মেজার করতে যাই তখন হচ্ছে এই টেকনিকটা কাজে লাগে। প্রথমেই তো অ্যান্টিবডি থাকে না, সাথে সাথে যদি আমি চলে যাই, তা কয়েকদিন পরে যখন বডি ফাইট করে অ্যান্টিবডি তৈরি হবে, সেই পেশেন্টের স্যাম্পল যদি দাও, তাহলে কি হবে, সেই অ্যান্টিবডিটা এই যে অ্যান্টিজেনকে দেখে তার সাথে অ্যাটাচড হয়ে যাবে। কারণ পেশেন্টের স্যাম্পলে তখন অলরেডি সে 2-3 দিন চলে আসছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, এখন তার শরীরে অ্যান্টিবডি আছে। এই যে রিয়েকশনটা যথারীতি এখানে জাস্ট ফ্লিপ, আগেরটার ফ্লিপ। আগেরটা কি ছিল, প্রথমে অ্যান্টিবডি অ্যান্টিজেন, আর এখানে অ্যান্টিজেন তারপরে অ্যান্টিবডি। কিন্তু এই রিয়েকশনটা খালি চোখে দেখা যায় না। দেখা যাওয়ার জন্য কি করবে, এই যে এখানে আরেকটা কনজুগেটেড অ্যান্টিবডি, এই যে এখানে একটা এনজাইম সহ একটা অ্যান্টিবডি আবার দেয়া হয়, যেটা কিনা এই অ্যান্টিবডির সাথে কমপ্লিমেন্টারি। এটা এইভাবেই তৈরি করা হয়। করার পরে এখানে তোমার এই যে সাবস্ট্রেট দেয়া হলো, যে সাবস্ট্রেট আবার এই এনজাইমের সাথে রিয়েক্ট করে এই যে কালার ফর্ম করে, কালার থেকে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে পেশেন্টের আলটিমেটলি করোনা আছে কিনা। তো এটা করোনার সময় ডেভেলপ করা হয়েছিল, এটা একটা পেপার থেকে নেয়া। তো এইভাবে সাধারণত ইমিউনো অ্যাসে গুলা কাজ করে থাকে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশনের মাধ্যমে ডিটেক্ট করে যে ডিজিজের অবস্থা কি, আছে কি নাই। এই ব্যাপারে কোশ্চেন আছে কারো? না ম্যাম। তারপর তাহলে ফাইনালি পড়ি গ্লুকোজ বায়োসেন্সর। এটা তোমরা সবাই দেখছো আশা করি, বাসায় পেশেন্ট আছে বা ডায়াবেটিস থাকলেই দেখার কথা। এখানেও হচ্ছে মেইনলি বায়োসেন্সরটা বানায় গ্লুকোজ অক্সিডেজ নামক এনজাইম দিয়ে। যে এরকম একটা থাকে, এই যে টেস্ট কিট যেটা, এটা আলটিমেটলি এই যে দেখতে এরকম হয়। তো এটাকে আমরা সাধারণত একটা ইলেকট্রোকেমিক্যাল সেন্সর বলে থাকি। ইলেকট্রোকেমিক্যাল সেন্সর মানে হচ্ছে এখানে দুইটা ইলেকট্রোড থাকবে, ইলেকট্রোলাইট থাকবে, তারপরে দুইটা ইলেকট্রোলাইট আর ইলেকট্রোড গুলা কানেক্টেড হয়ে গেলে কি হচ্ছে, ইলেকট্রন প্রডিউস হবে, কারেন্ট প্রডিউস হবে। এই কাজটাই হচ্ছে এই ছোট্ট স্ট্রাইপের মধ্যে সাধারণত হয়ে থাকে। তো সেটা কিভাবে, এই যে তোমার দেখো এখানে প্রত্যেকটা এক একটা লেয়ার হচ্ছে এক একটা ইলেকট্রোলাইট, আর মাঝখানে এখানে যখন আমরা ব্লাড দেই, ব্লাডটা হচ্ছে, সরি ইলেকট্রোড হিসেবে এগুলো হচ্ছে ইলেকট্রোলাইট। আর ব্লাড যখন আমি দিয়ে দিচ্ছি, স্যাম্পল একটা জায়গায় ব্লাড দেওয়ার জায়গা থাকে, সেই জায়গাটা ইলেকট্রোলাইট হিসেবে ব্লাড আমি দেওয়ার পরে টোটাল সার্কিট ফিল আপ হয়ে যায়। হওয়ার পরে কি হচ্ছে, ইলেকট্রন ফ্লো করে। তো ইলেকট্রন ফ্লো করলে আমরা গ্লুকোজ রিডিংটা পাই। তো এক্ষেত্রে কি হয়, ব্লাড দিলে আসলে মেনলি কি হয়, কোনো একটা ইলেকট্রোডের ক্ষেত্রে এই গ্লুকোজ অক্সিডেজ এনজাইমটা ইমোবিলাইজ করা থাকে একটা ইলেকট্রোডে। হ্যাঁ, এই যে এখানে তো ইলেকট্রোড, এই যে প্রত্যেকটা বললাম না, এই লেয়ার গুলা হচ্ছে ইলেকট্রোড হিসেবে কাজ করে। তো একটা ইলেকট্রোডে এই গ্লুকোজ অক্সিডেজ এনজাইমটা ইমোবিলাইজ করা থাকে। তো ব্লাডে যদি গ্লুকোজ থাকে, আর আমরা তো এয়ার এর মধ্যেই মাপছি, অক্সিজেন আছে, তো দেওয়ার পরে তোমার ফুল সার্কিট ফিল আপ হলো ব্লাড সহ, এবং এই গ্লুকোজ অক্সিডেজ থাকলে এটাকে গ্লুকোনিক অ্যাসিড এবং হাইড্রোজেন পারঅক্সাইডে কনভার্ট করে, এট দ্য সেম টাইম ইলেকট্রন প্রডিউস করে, কারণ এই যে রিয়েকশনের জন্য কিছু ইলেকট্রন প্রডিউস হয়। তো প্রডিউস হওয়ার পরে এই যে ইলেকট্রনটা হয়, এটাকে এই যে ভিতরে কিছু ট্রান্সমিটার ইয়ে থাকে, যেটা হচ্ছে গ্লুকোজ রিডিং এ কনভার্ট করে আমাদেরকে এই ডিজিটাল মেশিনে, এখানে ট্রান্সমিটার থাকে ডিজিটাল মেশিনে, ওই ইলেকট্রন ফ্লোটাকে ডিরেক্টলি কতটুকু গ্লুকোজ আছে সেই রিডিং হিসেবে সাধারণত দেখিয়ে থাকে। তো এটাই হচ্ছে গ্লুকোজ বায়োসেন্সর, আমরা যেটা ডে টু ডে লাইফে অনেক ইউজ করে থাকি। এখানে এটা বলা আছে যে কারেন্ট উইল চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য গ্লুকোজ কনসেন্ট্রেশন, যেটা আমরা রিডিং হিসেবে পাই। ওয়ার্কিং প্রিন্সিপাল বলা আছে এখানে। ফাইনাল যেটা আরেকটা অ্যাসের কথা বলবো, এটা হচ্ছে এমটিএস অ্যাসে। এমটিএস মেইনলি কেমিক্যালের নাম হিসেবে ইউজ করা হয়। এটা ইউজুয়ালি সেল প্রলিফারেশন, মানে তোমার অ্যাবনর্মাল গ্রোথ বা ক্যান্সারের সেল যদি থাকে, বা সেল ভায়াবিলিটি, সাইটোটক্সিসিটি, এগুলো কলোরিমেট্রিক ডিটেকশনের মাধ্যমে বের করে থাকে। আমরা বলছিলাম কি যে এনজাইম সাবস্ট্রেট রিয়েকশন গুলো সাধারণত কি হয়, কালারফুল প্রোডাক্ট দিয়ে থাকে। তো এই ডিটেকশনের জন্য মেইনলি ক্যান্সারাস সেল বা এই ধরনের কিছু আছে কিনা দেখার জন্য এই এমটিএস অ্যাসেটা ইউজ করে থাকে। তো এই অ্যাসেতে মেইনলি কি হয়, এটা বেসড অন দা রিডাকশন অফ দা এমটিএস টেট্রাজোলিয়াম কম্পাউন্ড। এইটা হচ্ছে সাবস্ট্রেট। হ্যাঁ, এমটিএস টেট্রাজোলিয়াম কম্পাউন্ড হচ্ছে সাবস্ট্রেট। যেই সাবস্ট্রেটটা এই যে এনএডিপিএইচ ডিপেন্ডেন্ট ডিহাইড্রোজেনেজ এনজাইম দিয়ে
সাধারণত রিডিউসড হয়। রিডিউসড হয়ে কি করে? কালারফুল ফরমাজান ডাই প্রডিউস করে। তখন এই ডাই যদি প্রডিউস হয়, কালার চেঞ্জ হয়, তখন আমরা বুঝতে পারি যে এখানে সাধারণত কি আছে আমার এই 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 সেলগুলোতে ক্যান্সারাস সেল আছে। তো এনজাইমটা মেইনলি কি কোথায় থাকছে? এনজাইমটা থাকছে হচ্ছে অ্যাক্টিভ সেলগুলোতে। যদি এই এনজাইমটা থাকে তাহলে ধরা হয় যে সেই সেলগুলো হচ্ছে ক্যান্সারাস। এবং এই এনজাইম সহ সেলগুলো যদি আমি এই এমটিএস টেট্রাজোলিয়াম সাবস্ট্রেটে ইন্ট্রোডিউস করি, তাহলে এই সাবস্ট্রেটটা রিডিউসড হয়। রিডিউসড হয়ে এই যে কালারফুল ফরমাজান ডাই প্রডিউস করে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে এখানে অ্যাবনর্মাল কোনো সেল গ্রোথ আছে। আচ্ছা, এই যে যেটাই বলছিলাম যে অ্যাবনর্মাল সেল গ্রোথ বা এই ধরনের ব্যাপারগুলো বা সাইটোটক্সিক কোনো কম্পাউন্ড আছে কিনা সেটা দেখার জন্য, এবং এই ধরনের এসের উপর ভিত্তি করে অ্যান্টি ক্যান্সার ড্রাগ এবং আদার যে কি বলে ঠিক আছে। কি বলে, আমি যদি জানি যে এখানে কি ধরনের এনজাইম আছে সেটাকে কিভাবে ইনহিবিট করা যায় সে ধরনের ড্রাগ প্রডিউস করা হয়ে থাকে। ওটার ডিটেলস আর আমি তোমাদের এই কোর্সে ইনক্লুড করি নাই, এতটুকু জানলেই হবে। তো এই হচ্ছে মোটামুটি এনজাইমেটিক ডিভাইস। আমরা তিনটা ডিভাইস বললাম, যে একটা ডায়াগনস্টিক কিট যেটা এলাইজা, আমরা অনেক নাম শুনেছি, আর একটা গ্লুকোজ বায়োসেন্সর, আর একটা হচ্ছে এমটিএস অ্যাসে, যেটা ক্যান্সারাস সেল যদি থাকে সেটাকে আমরা ডিটেক্ট করার জন্য ইউজ করে থাকি। আজকে এইখানে আমাদের এই পর্যন্তই। আর নেক্সট উইকে ইনশাল্লাহ তোমাদের সিটি নিতে চেয়েছি। তোমাদের 15 তারিখ পরে মনে হয়, তাই না? আসবো, সিটি নিব। তোমাদের সাথে মানে দুইটা ক্লাস আছে, তাহলে ক্লাসও নেওয়ার চেষ্টা করব। এই আর কি। আর কোনো প্রশ্ন আছে? আর তোমরা তো গুগল ক্লাসরুমে তো দেখতেই পাচ্ছ আমার লেকচার সব দেয়া আছে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। তো আর নতুন করে দেওয়ার কিছু নাই।